অনেক দূরের এক রাজ্য, অরুণপুর। সোনালী পাহাড়, সবুজ বন ঘেরা এক সুন্দর রাজ্য। এই রাজ্যের রাজকন্যা ঈশানা ছোট থেকে ছিল অত্যন্ত দয়ালু ও সাহসী, আর সবসময় হাসি মুখে থাকত ও সবসময় খেলা করে বেড়াত। এইভাবে সময় কাটতে কাটতে ছোট রাজকন্যা ধীরে ধীরে বড় হয়ে উঠল। সে হয়ে উঠল এক পরমা সুন্দরী। কিন্তু একদিন এত আনন্দের মধ্যে প্রাসাদে দুঃখের দিন কালো করে ঘনিয়ে এলো। রাজকন্যা ঈশানার মা, রাজ্যের রানী, হঠাৎ এক অদ্ভুত অসুখে পড়লেন। কোনো ওষুধ কাজ করল না। রাজবৈদ্য বুঝতে পারছে না কিভাবে রানীকে সুস্থ করে তোলা যাবে। দিনের পর দিন রানীর শরীর দুর্বল হতে লাগল। রাজা পড়লেন খুব দুশ্চিন্তায়। রাজবৈদ্য বললেন চিন্তিত মুখে, এই রোগ আমি আগে দেখিনি, কিন্তু এইসব অজানা রোগ সারাবার একটা উপায় আছে বলে শুনেছি। রাজা উৎসাহের সঙ্গে বলল, কি উপায় আছে দয়া করে রাজবৈদ্য আপনি বলুন, যাতে আমি রানীকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি। শুধু একটাই কথা শুনেছি, অন্ধকার বনের গভীরে আছে এক মায়াবী হলুদ পাতাযুক্ত গাছ, যার পাতা রস খাওয়ালে অনেক দুরারোগ্য অসুখ সেরে যায়। কিন্তু একটা বিপদ আছে, কারণ সেই গাছ পাহারা দেয় এক বিশাল ভয়ঙ্কর রাক্ষস। কেবলমাত্র যে মানুষের মনে পাপ নেই, সে কেবল ওই গাছের পাতা তুলতে পারবে। আমি যাব ওখানে, কারণ আমি কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করিনি ও কোনো মানুষের ক্ষতি চাইনি, আর কোনোদিনও আমার মনের মধ্যে পাপকে স্থান দেইনি। না মা, আমি তোকে এইরকম বিপদে ঠেলে দিতে পারি না। আমি সৈন্য পাঠানোর ব্যবস্থা করছি। পিতাশ্রী, আমাকে ক্ষমা করো। দয়া করে আমি আপনার কথা রাখতে পারলাম না। আমি আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আমি আমার নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। পৃথিবীর সমস্ত বিপদের সম্মুখীন হতে আমি ভয় পাই না। তাই আমি যাব সেই মায়াবী গাছের পাতা সংগ্রহ করতে। এই বলে রাজকন্যা রাজাকে প্রণাম করে বেরিয়ে পড়ল মায়াবী গাছের পাতা সংগ্রহ করতে। আর রাজা চিন্তাবিভোর মুখ নিয়ে রাজকন্যার যাওয়ার দিকে তাকিয়ে থাকল। রাজকুমারী ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগোতে লাগল নদীর তীরের দিকে। যেই নদী পার করলে সেই অন্ধকার বনে প্রবেশ করতে পারা যায়। পথ ক্লান্তি ভারে সে একটু বিশ্রাম নিল একটি বড় ছায়াযুক্ত গাছের নিচে, এবং মনে মনে বলল, আমাকে বিশ্রাম দিলে হবে না যতক্ষণ না আমার মায়ের অসুখ সারানোর কোনো ব্যবস্থা হচ্ছে। অবশেষে রাজকুমারী নদীর তীরে এসে নৌকোতে উঠে অন্ধকার বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। রাজকুমারী একা গভীর বনের মধ্যে দিয়ে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে অবশেষে রাজকুমারী সেই হলুদ পাতাযুক্ত সোনালী গাছের কাছে এসে উপস্থিত হল। কাল বিলম্ব না করে রাজকুমারী গাছের পাতা সংগ্রহের জন্য এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেই হঠাৎ তার সামনে এক ভয়ঙ্কর রাক্ষস আবির্ভূত হল। কে তুমি? তোমার এত বড় দুঃসাহস! তুমি এই গাছের পাতা সংগ্রহ করতে এসেছো জানো না? এই গাছের রক্ষক আমি। কোন পাপী মানুষ এই গাছের পাতা সংগ্রহ করতে পারবে না। আমার মায়ের শরীর খুব অসুস্থ। দয়া করে আমাকে এই গাছের পাতা সংগ্রহ করতে দিন। আমি একটা শর্তে তোমাকে এই গাছের পাতা সংগ্রহ করতে দিতে পারি, যদি তুমি আমাকে বিবাহ করতে সম্মত হও। রাজকুমারী পড়ল ভীষণ দুশ্চিন্তায়, এবং তারপর মনে মনে বলল, মায়ের জীবন বাঁচানোর জন্য সবকিছু কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত হতে হবে আমাকে। ঠিক তারপরেই মনকে শক্ত করে দৈত্যের উদ্দেশ্যে বলল, হে দৈত্যরাজ, আমি আপনার প্রস্তাবে সম্মতি জানাচ্ছি। রাজকুমারীর এই কথা বলার সঙ্গে সঙ্গে রাক্ষস তৎক্ষণাৎ রূপান্তরিত হল এক সুন্দর রাজপুত্রতে। রাজকুমারী, তোমাকে ধন্যবাদ। এক সন্ন্যাসীর অভিশাপে আমি এতদিন এই রাক্ষস জীবন কাটাচ্ছিলাম। সন্ন্যাসী আমাকে অভিশাপ থেকে মুক্তির একটা উপায় বলেছিলেন, যে কোনোদিনও যদি আমার এই বিকৃত রূপ দেখেও আমাকে কোনো নারী
বিবাহের জন্য সম্মতি জানাই, তবেই আমার এই অভিশপ্ত জীবন থেকে আমি মুক্তি পাব। তারপর হলুদ পাতা নিয়ে রাজপুত্র রাজকুমারী প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। পথ চলতে চলতে তারা রাজপ্রাসাদের সন্নিকটে এসে পৌঁছাল। অবশেষে তারা রাজপ্রাসাদে পৌঁছে রানীর কক্ষের দিকে এগিয়ে যেতে থাকল। অবশেষে তারা রানীর কক্ষে এসে উপস্থিত হল। পিতাশ্রী, ইনি সেই হতভাগ্য রাজপুত্র যে এতদিন রাক্ষস রূপের অভিশপ্ত জীবন দিয়ে সেই গাছকে পাহারা দিচ্ছিল। রাজপুত্র রাজবৈদ্যর দিকে এগিয়ে এসে পাত্রটি রাজবৈদ্যর হাতে তুলে দিল। প্রাসাদের একটি কক্ষে রাজা, রাজকন্যা ও রাজকুমার কথা বলছিল। হঠাৎ তারা দেখল রানী সুস্থ হয়ে তাদের দিকে এগিয়ে আসছে হাসি মুখে। রাজা বলল, রানী, আজ আমি ভীষণ খুশি। আমি নতুনভাবে তোমাকে আবার ফিরে পেলাম। তাই আমি ঘোষণা করছি, আমাদের রাজকন্যার সঙ্গে আমি এই রাজপুত্রের বিবাহ দেব। বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি শিখলে? কমেন্টে জানাও ও লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের গল্পতে আবার।